এখন আমরা দেখবো হলো আইপি অ্যাড্রেস। তাহলে প্রথমে আসা যাক আইপি অ্যাড্রেস জিনিসটা কি। আইপি অ্যাড্রেস যেটাকে বলা হয় ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস, এটা হলো একটা ইউনিক লজিক্যাল নাম্বার। এটা মনে করো জাস্ট আমার একটা ফোন নাম্বার আছে না, ওই রকম একটা নাম্বার, অথবা আমাদের যে আইডি কার্ড নাম্বারটা আছে ওই রকম একটা নাম্বার, যা ইন্টারনেটে যুক্ত প্রত্যেকটা ওয়েবসাইট এবং প্রত্যেকটা ডিভাইসে আছে, বাট কারোর সাথে কারো কি নাই, সেম নাই, সবারটাকে আলাদা। তা আইপি অ্যাড্রেসের মূল কাজ হলো হোস্ট শনাক্তকরণ, কে চালাচ্ছে ডিভাইসটা, আর একটা হলো অবস্থান নির্ধারণ, কোথায় থেকে আসতেছে আমার ডেটাটা। তা আইপি অ্যাড্রেস যে মূল সংস্থাটা নিয়ন্ত্রণ করে ওটার নাম হলো আইসিএএনএন। এটা মূলত সকল ডোমেন নেম আইপি অ্যাড্রেস সব এরাই নিয়ন্ত্রণ করে, বাট এদের আন্ডারে একটা প্রতিষ্ঠান আছে আইএএনএ, এটাই মূলত আইপি অ্যাড্রেসের মূল দায়িত্বে আছে। আর আমাদের বাংলাদেশ সহ এশিয়া প্যাসিফিক অঞ্চলের যে দেশগুলো এখানে দায়িত্ব আছে এপিএনআইসি। তা আইপি অ্যাড্রেস মূলত দুই প্রকার, একটা হলো IPv4, একটা IPv6। আমরা এক এক করে দেখি দুইটাই। তা IPv4, এখানে IPv4 এর এইদিকে তাকাও, এখানে চারটা ঘর থাকবে, চারটা ব্লক থাকবে, একটা, দুইটা, তারপরে তিনটা, চারটা। প্রত্যেকটা ঘরে থাকবে হলো 8টা করে, কয়টা করে, 8টা। তা চারাটা কত হলো 32। তা IPv4 এ বিট সংখ্যা কত, 32। আর যে বাইট হিসাব করি তাহলে কত হবে, 4। তা ঘর থাকবে কয়টা, 8টা, প্রত্যেকটা ঘরকে কি বলা হবে, এক একটা অক্টেট। আর আরেকটা বিষয় মনে রাখবা, IPv4 এ দেওয়া থাকে হলো এই যে মানে ডট দেওয়া থাকে, আর মানে মানগুলো হয় ডেসিমেলে। আর আমরা IPv4 দিয়ে মোট 4.3 বিলিয়ন কি করতে পারি, ইউনিক অ্যাড্রেস তৈরি করতে পারি। এটা ছিল আমার IPv4। এখন IPv6 এ আমাদের ঘর থাকবে হলো 8টা, কয়টা, 8টা। প্রত্যেকটা ঘরে আমাদের থাকবে হলো 16টা করে বিট, তাহলে মোট বিট 128টা। আচ্ছা, এর আগে আমাদের প্রত্যেকটা ঘরে কি দেওয়া থাকতো, ডট দেওয়া থাকতো না, বাট এখানে ডট দেওয়া থাকবে, এখানে দেওয়া থাকবে হলো কোলন। আর আগে প্রত্যেকটা ঘরকে বলা হতো অক্টেট, এখন প্রত্যেকটা ঘরকে বলা হবে হেক্সলেট। আচ্ছা, IPv4 এ আমরা জাস্ট 4.3 বিলিয়ন দিতে পারতাম, এই জন্য নিয়ে আসা হলো IPv6, এখানে আমরা অনেক দিতে পারি। আচ্ছা, এখন দুইটার মধ্যে যদি আমরা একটু তুলনা করি, তাহলে IPv4 এ মোট বিট হলো 32টা, বাইট হলো 4টা। আর IPv6 এ 128 বিট, যা বাইটে কনভার্ট করে তাহলে কত হবে, 16। আমরা মনে রাখবো 4টা 32, আর এখানে ঘর কয়টা, 8টা, প্রত্যেকটা ঘরে কয়টা বাইট থাকবে, 16টা, 128। এটা থাকবে ডট দশমিক, এটা থাকবে হেক্সাডেসিমাল নোটিশ। এখানে মনে করো ওই যে প্রত্যেকটা ঘরের মাঝখানে থাকবে হলো ওই যে ফুল স্টপ, আর এখানে প্রত্যেকটা ঘরের মাঝখানে থাকবে হলো কোলন। বাস্তব উদাহরণ, এই যে এটা বাস্তব উদাহরণ, প্রত্যেকটা ঘরে কি আছে, ফুল স্টপ, আর এখানে প্রত্যেকটা ঘরে কি আছে, কোলন আছে। প্রশ্ন প্র্যাকটিস করি। প্রথম প্রশ্ন হলো আইপি অ্যাড্রেস IPv4 কত বিটের। তা আমরা জানতাম IPv4 এ ঘর কয়টা, IPv4 ঘর হলো 4টা, প্রত্যেকটা ঘরে 8টা করে থাকে, 4 8 32 বিট। তা বিট কত, 32। অ্যান্সার কি হবে, বি। নেক্সট কোয়েশ্চেন, IPv6 অ্যাড্রেস কত বাইটের হয়। তা আমরা কি জানতাম, 128। কি হয়, 128 কি বিট হয়, বাট 128 তো এখানে নাই। তা বিট থেকে বাইটে কনভার্ট করতে হবে। বিট থেকে বাইটে কিভাবে কনভার্ট করা হয়, 8 দিয়ে ভাগ করা হয়, তাহলে কত হবে, 16। এই যে আমাদের 16 অ্যান্সার। ওকে, এখন এই প্রশ্নটা তোমরা ট্রাই করো। এখন আমরা দেখবো হলো ডোমেন নেম। ডোমেন নেম জিনিসটা কি। আচ্ছা, এটা একটা কি ছিল, আমরা একটু আগে দেখলাম, এটা ছিল একটা আমাদের আইপি অ্যাড্রেস। এটা কোন ভার্সন ছিল তো বলতো, IPv4 না IPv6? যেহেতু ডট দেওয়া আছে এবং ঘর আছে কয়টা, 4টা, এটাকে IPv4। আচ্ছা, এই যে আইপি অ্যাড্রেসটা, এটা মনে রাখা কষ্টসাধ্য, অনেক কষ্টসাধ্য। এর ফলে আমরা কি নিয়ে আসা হয়েছে, বর্ণ ভিত্তিক সহজ নাম নিয়ে আসা হয়েছে, তাকে কি বলা হয়, ডোমেন নেম বলা হয়। এটা আসলে আমাদের গুগল.com এর কি আইপি অ্যাড্রেস।
তা এটা প্রত্যেকবার যদি আমাদের এটা লিখে গুগলে ঢুকতে হইতো খুবই কষ্ট হইতো। এই জন্য কি আনা হয়েছে, একটা সহজ উপায় নিয়ে আসা হয়েছে, আর এটাকে বলা হয় কি ডোমেন নেম। এই পুরো অংশটা আসলে ডোমেন না, এই যে এই অংশটা google.com এটা কি ডোমেন নেম। আচ্ছা, কেন ডোমেন নেম প্রয়োজন? এটা কি করতে পারে আপনার সহজে মনে রাখতে পারে। আইপি অ্যাড্রেস মনে রাখা কি খুবই কঠিন। ব্র্যান্ডিং, google.com একটা ব্র্যান্ড তৈরি হয়ে যায়, ইউনিক আইডেন্টিটি। প্রত্যেক ডোমেন নেম কি হয়, অনন্য হয়, ইউনিক হয়। কোনো তুমি দুইটা ডোমেন নেম সেম পাবা না। আইপি পরিবর্তন, সার্ভারের আইপিটা কি হয় মাঝে মাঝে পরিবর্তন হয়, কিন্তু ডোমেন নেম কি অপরিবর্তিত রাখা যায়। অর্থাৎ তুমি যে এই ডোমেন নেম দিয়ে এখন google.com-এ ঢুকতে পারলা, একটু পরে কি করতে পারবা না, তখন কি করতে হবে, নতুন একটা মনে রাখতে হবে। তা ওর চেয়ে ভালো জাস্ট এটা মনে রাখা না। কিভাবে নিয়ন্ত্রণ হয় ডোমেন নেম? ডোমেন নেম যে সিস্টেমটা ইউজ করে নিয়ন্ত্রিত হয় তাকে বলা হয় ডিএনএস। ডিএনএস করে কি, আচ্ছা মূলত আমাদের মূলে কাজ করে আইপি অ্যাড্রেস। তা যখনই আমরা মনে করো যে google.com ক্লিক করি, ডোমেন নেমে ক্লিক করি, এটা ডিএনএস সার্ভারে যাবে। ডিএনএস সার্ভারে যে দেখবে ওই ডোমেন নেমের জন্য কোন আইপি অ্যাড্রেসটা আছে, অর্থাৎ ডোমেন নেম দিয়ে আইপি অ্যাড্রেসটা চেক করবে, চেক করে আইপি অ্যাড্রেসটা পাবে, দেন ওই আইপি অ্যাড্রেসটা কি করবে, সার্ভারে কানেক্টেড করবে। তা মূলত কাজ করে কি, আমাদের আইপি অ্যাড্রেস কাজ করে, ডোমেন নেমটা করে কি, ডোমেন নেমটা ডিএনএস সার্ভারে যায়, ডিএনএস সার্ভার করে কি ওই ডোমেন নেমের জন্য যে আইপি অ্যাড্রেসটা আছে সেটা কি করে আমাদের কানেক্টেড করে দেয়। আর এটা নিয়ন্ত্রণ করে হলো আইসিএএনএম। এর ফুল মিনিং হলো ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইন নেমস অ্যান্ড নাম্বারস। ডোমেন নেমের দুইটা অংশ থাকে, একটা টপ লেভেল ডোমেন, একটা কি সাব ডোমেন। এই যে .com .edu এগুলো কি টপ লেভেল ডোমেন, এটা তারপরে যে mail.google.com এটা কি সাব ডোমেন। আচ্ছা, এই যে একটা পূর্ণাঙ্গ ডোমেন নেম google.com, এখানে জাস্ট এটা কি ডোমেন নেম, তার মধ্যে আবার .comটাকে আমরা কি বলবো, টপ লেভেল ডোমেন। আর এই যে সামনে www এটাকে আমরা কি বলবো, হোস্ট নেম। আর একটা জিনিস মনে রাখবা, ডোমেন নেম সবসময় ছোট হাতের অক্ষরে লেখা হয় এবং তাতে কি থাকে না, কোনো স্পেস থাকে না। স্পেস সহ তুমি ডোমেন নেম দেখবা না কখনো। কিছু টপ লেভেল ডোমেনের উদাহরণ, .comটা আমরা বাণিজ্যিক কাজে ব্যবহার করি, .eduটা শিক্ষা প্রতিষ্ঠানের কাজে ব্যবহার করি, .govটা আমরা গভর্নমেন্ট এর প্রতিষ্ঠানে ইউজ করি, .org অর্গানাইজেশন বা অলাভজনক সংস্থা ইউজ করি আমরা, আর .milটা আমরা মিলিটারিতে ইউজ করি। ডোমেন নেম সম্পর্কে দুইটা তথ্য মনে রাখবা। ডোমেন নেম একটা হলো ইউনিক আইডেন্টিটি, অর্থাৎ প্রত্যেকটা ডোমেন নেম কি থাকবে, ভিন্ন ভিন্ন। ডোমেন নেম কি থাকবে না, কখনো সেম থাকবে না। আর ডোমেন নেমের যে কেস সেন্সিটিভিটি এটা নাই, কেস সেন্সিটিভ না। অর্থাৎ তুমি এই গুগল লেখাও যে কথা, বড় হাতে গুগল লেখা যে কথা, ছোট হাতে গুগল লেখাও কি সেম কথা। এখন আমরা আমাদের নেক্সট টপিক ইউআরএল এ চলে আসি। ইউআরএল এর পূর্ণরূপ হলো ইউনিফর্ম রিসোর্স লোকেটর। মনে করো ডোমেন নেম হলো একটা, যদি হয় কোনো বাড়ির নাম, ইউআরএল হলো সেই বাড়ির নির্দিষ্ট একটি ঘরের ঠিকানা। অথবা যদি আমি আরো ভালো করে বলি, মনে করো ফেসবুক যে তোমরা চালাও, এখানে কি কি থাকে, মনে করো হোম পেজ আছে, তারপরে কি আছে, ফ্রেন্ড পেজ আছে। facebook.com তোমাকে জাস্ট ওই এলাকায় নিয়ে আসবে বা ওই ঘরে নিয়ে আসবে। বা তুমি যদি প্রত্যেকটা রুমে আলাদা আলাদা করে যাইতে চাও, তাহলে তোমাকে যাইতে হবে কি ইউআরএল, ইউআরএল এ যাইতে হবে। যেমন index.html। তাহলে তাহলে আমরা বলতে পারি কি, ইউআরএল হলো কি একটা পূর্ণ ঠিকানা, ওয়েবসাইটের পূর্ণ ঠিকানা। ডোমেন নেম জাস্ট তোমাকে ওয়েবসাইটে আনতে চায়, ডোমেন নেম জাস্ট তোমাকে শুধু ওয়েবসাইটে আনতে পারবে। বা তুমি যদি প্রত্যেকটা ওয়েব পেজ বিচরণ করতে চাও, তোমার কি দরকার, ইউআরএল দরকার। তা ইউআরএল এর কাজ হলো নির্দিষ্ট পেজ শনাক্তকরণ। তোমার একটা নির্দিষ্ট পেজে যাইতে হবে, ফ্রেন্ডস পেজে যাইতে হবে বা গ্রুপ পেজে যাইতে হবে, তখন তোমার কি দরকার, ইউআরএল দরকার। সহজে কি করতে পারো, লিঙ্ক শেয়ার করতে পারো। আর একটা ওয়েব পেজ এর সাথে অন্য পেজের হাইপার লিঙ্ক করার জন্য সুনির্দিষ্ট ইউআরএল ব্যবহার করা বাধ্যতামূলক। একটা ইউআরএল এর বিভিন্ন অংশ থাকে, যেমন মনে করো প্রথম যে অংশটা এসটিটিপি, এটাকে বলা হয় প্রোটোকল। তারপর যে www এটাকে বলা হয় হলো ওয়েব সার্ভার। এরপরে এটাকে আমরা একটু আগে দেখলাম, এটাকে আমরা কি বলা হয়, ডোমেন নেম।
আর এই যে অংশটা ডট কম এটাকে কি বলা হয় টপ লেভেল ডোমেন। এরপরে যে এই যে আইসিডি লেখাটা এটাকে বলা হয় ডিরেক্টরি পার্ট, আর শেষের দিকে যেটা দেওয়া থাকবে এটা হলো ফাইল। তো এই স্ট্রাকচারটা খুবই খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো। এখানে বলে দেবে এই যে এসটিটিপিটা কি, উত্তর কি হবে প্রোটোকল। এটা মাথায় রাখবা, এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখো মাথায়, ফোনে রাখতে পারো বাট মাথায় একটা স্ক্রিনশট দিয়ে রাখো। তাহলে অনেক লেখাপড়া হলো, এখন কিছু প্র্যাকটিস করি আমরা। ওকে, প্রথম প্রশ্নে চলে আসে। কামাল একজন ওয়েব ডেভেলপার, সে ক্লায়েন্টের জন্য এমন একটা ওই যে www.allnews.com ওয়েবসাইট তৈরি করেন। ওয়েবসাইটটি ব্যবহার করে দেশ বিদেশে খবর জানা যায়। তা উদ্দীপকে তৈরিকৃত ওয়েবসাইটটি কোন প্রকৃতির প্রতিষ্ঠান? তা কামাল সাহেব যে তৈরি করছে ওয়েব ব্রাউজার ওয়েবসাইটটা, ওখানে শেষের দিকে কি আছে ডট কম। ডট কম কোন ধরনের? বাণিজ্যিক। তাহলে এটা কি হবে বি নাম্বার, কমার্শিয়াল। আচ্ছা শেষ, দেখি ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে। এখন নেক্সট প্রশ্ন আমরা চলে যাই। উদ্দীপকের কামালে তৈরিকৃত ওয়েবসাইটটি ভিজিটের জন্য কোন প্রোটোকল ব্যবহার করা হয়? একটু আগে আমরা অনেকক্ষণ বক করলাম, কোন প্রোটোকল? এসটিটিপি। অ্যান্সার বি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। আর ফাইল ট্রান্সফারের জন্য ব্যবহার করা হয় কি? এফটিপি, ফাইল ট্রান্সফার প্রোটোকল। নেক্সট প্রশ্ন, ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কি? ইন্টারনেটে সংযোগের ক্ষেত্রে আইপি অ্যাড্রেস থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে আইপি অ্যাড্রেস না থাকে সম্ভব না। কোনটির ক্ষেত্রে ডোমেন নেম ব্যবহার করা হয়? আচ্ছা, সার্ভারের ক্ষেত্রে তো ডোমেন নেম ব্যবহার করা হয় না, ফোল্ডারের ক্ষেত্রেও ব্যবহার করা হয় না, ওয়েব ফাইলের ক্ষেত্রে ব্যবহার করা হয় না। একটা ওয়েবসাইটের জন্য কি করা হয়? ডোমেন নেম ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, আইপি অ্যাড্রেস ব্যবহার করে ওয়েবসাইট ব্রাউজার করা গেল, বাস্তবে লোকেরা বিকল্প কি ব্যবহার করে? আইপি অ্যাড্রেস কি অনেক কঠিন, এই জন্য আমরা কি ইউজ করি? অ্যান্সারটা তোমরা দাও ফার্স্ট 5 সেকেন্ড টাইম। that answer domain name is right. নেক্সট, একটা আমাদের ইউআরএল দেওয়া আছে, এই অ্যাড্রেস শিটে ব্যবহৃত বিভিন্ন অংশ। আচ্ছা, এই যে প্রথম অংশ এটাকে কি বলা হয়? প্রোটোকল। এটা কি www.abc.com ডোমেন নেম। এখানে কি ডিরেক্টরি পার্ট আছে? নাই। তাহলে আনসার কি হবে? 1 আর 2। নেক্সট, ডোমেন নেম হলো, এইটা তোমরা দাগাও কি হবে? ওয়েব ফাইলের নাম, নাকি সার্ভারের নাম, নাকি ফোল্ডারের নাম, নাকি ওয়েবসাইট একটি স্বতন্ত্র নাম? লাস্ট 2 সেকেন্ড। ওকে, যারা সি দেখাইছো তারা কি কারেক্ট অ্যান্সার পাইছো। নেক্সট, ওয়েবসাইটের একক ঠিকানা। ওয়েবসাইটের একক ঠিকানা কি আইপি অ্যাড্রেস? না, ওয়েবসাইটের একক ঠিকানা কি? ইউআরএল, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। নেক্সট প্রশ্ন, সারা বিশ্বের সকল আইপি অ্যাড্রেস ও ডোমেইন নেম নিয়ন্ত্রণ করে কোন প্রতিষ্ঠান? ICANN। নেক্সট প্রশ্ন, এটা আমি বলবো না, তোমার শিক্ষিত ছেলে পেলে এটা দাগাই ফেলো। ওকে, যারা .edu দিছো তারা ঠিক কাজ করছো। আচ্ছা, এখানে টপ লেভেল ডোমেন কোনটি? এটা তো বলতে হবে, শুধু .gov তা টপ লেভেল ডোমেন। নেক্সট প্রশ্ন, কোনটি এসটিটিপি এর কাজ নয়? ব্রাউজার ও সার্ভারের মধ্যে সংযোগ স্থাপন করা, ক্লায়েন্টের অনুরোধে সার্ভার প্রেরণ করা, ক্লায়েন্টের কাছে পৌঁছানোর সময় ডেটা বর্ধিত পরিবর্তন করা, ট্রান্সমিশন সম্পূর্ণ হলে ট্রান্সমিশন বন্ধ করা। কোন কাজটা না? 3 নম্বর কাজটা একটা ইললিগাল কাজ মনে হচ্ছে, এটা 3 নম্বরটা হবে না। নেক্সট প্রশ্ন, ইউআরএল এর অংশ কোনটা? প্রোটোকল থাকে, হোস্ট নেম থাকে, ডিরেক্টরি নেমও থাকে, সবগুলাই থাকে।